প্রশান্তকে মেরে বাড়িতে নিয়ে এসে সবার সামনে মৌলির মুখোশ খুলে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে হসপিটালে পুলিশ আসে। এসেই অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি কি এখন আমাদের কাছে স্টেটমেন্ট দিতে পারবে? তখন অনিরুদ্ধ বলে, না অফিসার, ও সে অবস্থাতে নেই, ওর খুব ক্রিটিক্যাল অবস্থা, তাই কি হবে বলতে পারছি না। তখনই অফিসার বলে, আচ্ছা, ওনার উপর এরকম ভাবে আক্রমণ কে করতে পারে? ওনাকে খুন করার হামলা কে করেছে? আপনারা কি কাউকে সন্দেহ করছেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমার সন্দেহ হয়। আমি সন্দেহ করছি মৌলি রয়কে। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে অনিরুদ্ধ বলে, ওই মৌলিরই বাণীর উপর প্রচন্ড রাগ রয়েছে। ও বারবার করে বাণীর ক্ষতি করার চেষ্টা করেছে। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস মৌলি এটা ঘটিয়েছে। তখনই অফিসার কনস্টেবলকে বলে, ভালো করে এটা খোঁজ নাও, ঠিক আছে? তখন অফিসার বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমরা এটা তদন্ত করছি, কিছু জানতে পারলে আপনাকে জানাবো। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। ওইদিকে বাণীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। অন্যদিকে প্রশান্ত মৌলিকে বলে, দেখুন ম্যাডাম, আমরা কাজটা করে দিয়েছি, এবার তো আমাদের টাকা ডাবল লাগবে। তখন মৌলি বলে, মানে তোমাদের পেমেন্ট তো করে দিয়েছি। তখন প্রশান্ত বলে, দেখুন ম্যাডাম, এত রিস্কের একটা কাজ ছিল, আর তাছাড়া আমরা এই কাজটা টাকার জন্য করি, ঠিক আছে, আমাদেরও তো পেনশন ভাতা দরকার, তাই না? সব সময় তো আর এরকম কাজ করতে ভালো লাগে না। তখন মৌলি বলে, মানে কি বলতে চাও তুমি? তখন প্রশান্ত বলে, আচ্ছা ঠিক আছে, পেনশন ভাতা না দিন, কিন্তু আমাদের বোনাস তো দিতে পারেন। বোনাস দিন, বোনাস দিলেই আমরা খুশি হয়ে যাব। তখন ভিকি বলে, এই ম্যাডাম তো টাকা দিয়ে দিয়েছে, তাহলে কেন এরকম করছিস তোরা? এরকম করবি না, যা এখান থেকে। তখনই ভিকি বলে, না না ম্যাডাম, আমাদের নগদ টাকা চাই, নগদ টাকা না দিলে তো আমরা যাব না। তখন মৌলি বলে, দেখো এত বড় একটা অ্যামাউন্ট এখন যদি আমি ব্যাংক থেকে তুলতে চাই, তখন তো আমি ফেঁসে যেতে পারি। তাই তোমাদের তো আমি টাকাটা দিয়ে দেবো বলছি। তখন প্রশান্ত কিছুতে মানতে চায় না আর বলে, না ম্যাডাম, আমাদের টাকা এক্ষুনি লাগবে। তখনই ভিকিকে মৌলি বলে, আচ্ছা ভিকি, তবে ওদের যা টাকা লাগে দিয়ে দাও, আমি তোমাকে দুদিনের মধ্যে দিয়ে দেবো। তখন ভিকি বলে, ঠিক আছে, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। তখন ভিকি প্রশান্তকে বলে, শোন, আমি এখন থেকে টাকা দেওয়ার দায়িত্ব আমার, যা তোরা এখান থেকে, শুনে নিয়েছিস তো? তারপরে দেখা যাবে। সেখান থেকে সবাই চলে যায়। ওইদিকে ভিকি মৌলিকে বলে, আচ্ছা মৌলি, এবার তো বাণীর শেষ, তাহলে আমাদের বিয়ের কথাটা বলো। তখন মৌলি বলে, না, বাণী এখনো না মরেনি, ওর কিন্তু কই মাছের প্রাণ। তখন মৌলির অনিরুদ্ধর কথা মনে পড়ে যায়, যে অনিরুদ্ধ রক্তের জন্য বাড়িতে এসেছিল। তখন মৌলি বলে, না, বাণী না এখনো মরেনি, তাই অনিরুদ্ধ আমাদের বাড়িতে এসেছিল, ওর রক্ত প্রয়োজন, আর ওর যা রক্তের গ্রুপ, এটা না সহজে পাওয়া যায় না। তখন ভিকি বলে, কিন্তু অনিরুদ্ধ যদি জোগাড় করে নেয়? তখনই মৌলি মনে মনে বলে, একমাত্র আমার মায়ের কাছে আছে, যে কিনা বাণীর আসল মা। তাকে তো আমি ম্যানিপুলেট করে দিয়েছি, সে কোনোদিনও রক্ত দেবে না। তাই বাণীর তো সুস্থ হওয়ার কোনো চান্সই নেই। তারপরে মৌলি ভিকিকে বলে, তুমি ওকে হসপিটালে শেষ করে দেওয়ার ব্যবস্থা করো, আর বাকিটা আমি দেখছি। তখন ভিকি বলে, ঠিক আছে। তখন মৌলি বলে, ওইদিকে বাণী শেষ হয়ে যাবে, আর এইদিকে শেষ চালটা আমি দেব অনিরুদ্ধর কাছে। এই কথা বলে মৌলি ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে নার্স বলে, আচ্ছা, 1 ইউনিট রক্ত জোগাড় হয়েছে, আপনাদের তো 2 ইউনিট জোগাড় করার কথা ছিল। তখন অনিরুদ্ধ বলে, পাইনি আমি, জোগাড় করছি। তখনই নার্স বলে, আধা ঘন্টার মধ্যে ব্যবস্থা করুন, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না, আপনারা তাড়াতাড়ি করুন। এই বলে সেখান থেকে নার্স চলে গেলেই ওইদিকে অনিরুদ্ধ বলে, কি করবো আমি? তখন অন্তরা বলে, দাদা, ব্লাডে জোগাড় হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, 1 ইউনিট জোগাড় করতে পেরেছি, আরো 1 ইউনিট লাগবে, আমাকে যে করেই হোক বাণীকে বাঁচাতেই হবে। এই বলে অনিরুদ্ধ বাইরে চলে যায়। সবার কাছে ফোন করে করে জিজ্ঞাসা করতে থাকে ব্লাড আছে কিনা, কিন্তু কোনো জায়গা থেকে ব্লাড জোগাড় করতে পারে না অনিরুদ্ধ। তখনই মন্দিরের দিকে চোখ পড়ে। তারপরে মন্দিরে এসে প্রার্থনা করতে থাকে অনিরুদ্ধ, আর বলে, বাণী তো কোনোদিনও কারো ক্ষতি চায়নি, কোনোদিনও কারো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন এত কষ্ট দিচ্ছ বাণীকে? ওর কষ্ট তুমি কমিয়ে দাও, ওকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। এই বলেই কাঁদতে থাকে অনিরুদ্ধ। তখনই মৌলি সেখানে আসে, এসেই বলে, অনিরুদ্ধ। তখন তো অনিরুদ্ধ মৌলির ডাক শুনে প্রচন্ড রেগে যায়, আর বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? তখন মৌলি বলে, আমি তো তোমাকে হেল্প করতে আসলাম। তখন অনিরুদ্ধ বলে, তাই নাকি? তুমি বাণীকে মেরে ফেলতে চেয়ে তুমি আবার হেল্প করতে এসেছো? আর কি কি হেল্প করতে চাও তুমি? কি কি হেল্প করবে বলো? তখন মৌলি বলে, কি বলছো তুমি অনিরুদ্ধ? আমি বাণীকে মারতে চাইবো? এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো তোমার হেল্প করতে এসেছি। তখন অনিরুদ্ধ বলে, তোমার কোনো হেল্প আমার দরকার নেই, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। তুমি যা মানুষ, তুমি কোনোদিনও শুধরবে না, বুঝতে পেরেছো? এখান থেকে চলে যাও।
তখনই মৌলি বলে, কি বলছো তুমি? তখন অনিরুদ্ধ মৌলিকে চেপে ধরে আর বলে, একদম নাটক করবে না আমার সামনে। তখন মৌলি বলে, বিশ্বাস করো আমি কিছু করিনি। আসলে বাণীর তো রক্ত দরকার, তাই না? তাই তো আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। বাণীর রক্ত ছাড়া তো বাঁচবে না। তাই তুমি এই কাগজটাতে সই করে দাও, এই সাদা কাগজে। আমি তোমাকে রক্তের ব্যবস্থা করে দেব। এখন আমি ছাড়া এই ব্লাডের ব্যবস্থা কেউ করতে পারবে না। তখন অনিরুদ্ধ বলে, আমি কি বোকা নাকি? তোমার জন্য এই সাদা কাগজে আমি সই করব? কোনোদিনও না। এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। তারপরে মৌলি চলে যেতে লাগলেই ওইদিকে অনিরুদ্ধকে ডক্টর ফোন করে, আর ফোন করেই বলে, মিস্টার চ্যাটার্জি, ব্লাডের ব্যবস্থা হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, না ডক্টর, হচ্ছে করছি। তখনই ডক্টর বলে, দেখুন আর বেশি সময় নেই, আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি করুন, ব্লাডের ব্যবস্থা করুন, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, এখন আমার সামনে আর কোনো পথ খোলা নেই ঠাকুর, কি করব আমি? মৌলির কথা শোনা ছাড়া আমি যে বাণীকে বাঁচাতে পারবো না, আমি জানি। মৌলির ফাঁদে পা দেওয়া আমার উচিত নয়, তারপরেও বাণীর জন্য আমি সবকিছু করতে পারি। তারপরে অনিরুদ্ধ মৌলিকে বলে, কোথায় সই করতে হবে বলো। তখনই মৌলিক খুশি হয়ে অনিরুদ্ধকে বলে, ভাই ভেবে চিন্তে নিয়েছো তো? তারপরে কিন্তু পরে আবার বলতে পারবে না আমি তোমাকে জোর করে সই করিয়েছি। তখন অনিরুদ্ধ বলে, এত নাটক করবে না, কোথায় সই করতে হবে বলো। তখন মৌলির দেওয়া সাদা কাগজে অনিরুদ্ধ সই করে দেয়। ওইদিকে নকুল সবটা আড়াল থেকে দেখতে থাকে। তখন মৌলিকে দেখা মাত্রই নকুলের সব কথা মনে পড়তে থাকে। ওইদিকে বাণী কেবিনের মধ্যে আইসিইউতে। তখনই সেখানে প্রশান্ত একটা বিষাক্ত ইনজেকশন নিয়ে পৌঁছে যায়। আর সেই ইনজেকশনটা বাণীর শরীরে পুশ করতে যাবে, ঠিক তখনই সেখানে ডক্টররা চলে আসে। আর প্রশান্ত লুকিয়ে পড়ে। তখন ডক্টররা বলে, এখনই পেশেন্টকে অপারেশন করতে হবে, আপনারা অপারেশন রুমে পেশেন্টকে নিয়ে যান। তখনই বাণীকে সেখান থেকে নার্সরা আর ওয়ার্ড বয়রা সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে প্রশান্ত বেরোতে গেলে নার্স বলে, আপনি আপনি কে? তখন প্রশান্ত কোনো মতে সেই আইসিইউ থেকে বেরিয়ে আসে। ওইদিকে তানিয়া তখনই প্রশান্ত চোখ দেখে চিনে ফেলে আর বলে, দুষ্টু লোকটা, মিষ্টিমা, ঠাম্মি, দেখো এই দুষ্টু লোকটা, এই দুষ্টু লোকটাই মাকে মেরেছিল, তোমরা ধরো ওকে, ধরো। তখনই প্রশান্ত সেখান থেকে পালাতে যায়। ওইদিকে তখনই তানিয়া গিয়ে প্রশান্তর পা চেপে ধরে। তখন প্রশান্ত তানিয়া থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আর তখন তানিয়া বলে, ধরো ওকে, ধরো, ওই আমার মাকে মেরেছে। তখনই তানিয়াকে কোলে তুলে মারতে যায় প্রশান্ত। ঠিক তখনই ছুড়ে মারলেই অনিরুদ্ধ তানিয়াকে ধরে ফেলে। তখন তানিয়া বলে, বাবা এই লোকটাকে ধরো, এই লোকটাই মাকে মেরেছিল। তখনই অনিরুদ্ধ গিয়ে প্রশান্তকে ধরে। আর প্রশান্ত অনিরুদ্ধকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তানিয়া বলে, বাবা এই লোকটাকে ছেড়ো না, এই লোকটাই মাকে মেরেছিল, এই লোকটাকে ধরো। তারপর অনিরুদ্ধ বলে, বাণী? তখন সাথী বলে, বাণীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। তখন তানিয়া বলে, বাবা তুমি যাও, এখানে মায়ের খেয়াল আমি রাখবো। তারপর অনিরুদ্ধ এসে প্রশান্তকে ধরে ফেলে। তখন প্রশান্তকে ইচ্ছে মতো অনিরুদ্ধ মারতে থাকে। তখন প্রশান্তর মুখটা খুললেই অনিরুদ্ধর মনে পড়ে যায় সেই দিনের মৌলিদের বাড়ির কথা। তখন প্রশান্তকে ইচ্ছে মতো মারে আর বলে, কেন মারতে এসেছিলি বল, কেন তুই বাণীকে কেন মেরেছিস বল। তখন প্রশান্তকে মারতে মারতে রক্ত বের করে ফেলে অনিরুদ্ধ। ওইদিকে বাণীর অপারেশন হচ্ছে। এদিকে প্রশান্ত মার খেতে খেতেই বলে, আমাকে আর মারবে না, আমাকে আর মারবেন না, তাহলে আমি মরে যাব। আমি বলছি, আমি বলছি। তখন অনিরুদ্ধ বলে, বল, কে তোকে টাকা দিয়েছিল? তখন প্রশান্ত বলে, আমি টাকা পেয়েছিলাম এই কাজটা করার জন্য। তখন অনিরুদ্ধ বলে, তার মানে কেউ সুপারি দিয়েছিল? কে করেছিল বল। তখন এই বলেই প্রশান্তকে আবার মারতেই যাবে, ঠিক তখনই প্রশান্ত বলে, মৌলি ম্যাডাম, মৌলি ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল বাণীকে সরিয়ে দেওয়ার জন্য। তখনই অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায় আর বলে, মৌলি, চল আমার সঙ্গে চল। এই বলে মৌলিদের বাড়িতে নিয়ে যায় প্রশান্তকে অনিরুদ্ধ। আর গিয়েই প্রশান্তকে ফেলেই মৌলিকে চিৎকার করে ডাকতে থাকে। তখন মৌলি সহ সেখানে সবাই চলে আসে। ওইদিকে মৌলি প্রশান্তকে দেখে ভয় পেয়ে যায়। তখন দেখা যাবে সাথীও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে প্রশান্ত মৌলির পা পেঁচিয়ে ধরে আর বলে, ম্যাডাম আমাকে বাঁচান, আমাকে না হলে মেরে ফেলবে ম্যাডাম, আমাকে বাঁচান। তখনই দাদু বলে, এসব কি অনিরুদ্ধ, তুমি আবার এখানে এসেছো? আর এটা কি গুন্ডামো করার জায়গা নাকি? তুমি এই লোকটাকে মেরেছো না, এই লোকটাকে তুমি মেরেছো। তখন পিনাকি বলে, অনিরুদ্ধ এই ছেলেটাকে তুমি মেরেছো? তুমি কি ভুলে গেছো তুমি চ্যাটার্জি বংশের ছেলে? রয় চ্যাটার্জির একটা নাম ডাক আছে, তুমি কি ভুলে গেছো? তুমি এখানে গুন্ডামো করছো? তখনই নয়নতারা বলে, বুঝতে পারছো না পিনাকি, এগুলো সঙ্গ দোষ। ওই বাণী ডাকাত রানীর সঙ্গে থাকতে থাকতে না এই সঙ্গ দোষটা হয়েছে। আর কি, যাকে তাকে নাম মারলে তো আর হয় না। তাই তুমি এই লোকটাকে কেন নিয়ে এসেছো সেটা বলো। তখনই দেখা যাবে প্রশান্ত নয়নতারাকে বলে, ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না, আমি প্রশান্ত, ম্যাডাম আমাকে বাঁচান। তখন তো নয়নতারা ভয় পেয়ে যায়।
তারপরেই প্রশান্ত বলে, না হলে এই লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তখনই দেখা যাবে অনিরুদ্ধ বলে, কি চিনতে পারছো না ওকে? চিনতে পারছেন না? এই হলো প্রশান্ত, যে কিনা সেদিন এই বাড়িতে এসে সাক্ষী দিয়েছিল মৌলি এই লোকটাকে দিয়েই বাণীকে খুন করার চেষ্টা করেছিল, খুন করতে পাঠিয়েছিল। তখন ঈশানী বলে, কি বাণীকে খুন করতে পাঠিয়েছিল? তখন পিনাকি সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, বাণীকে খুন করতে পাঠিয়েছিল মৌলি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।